হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এলাম তোমাদের ক্লাস 9-এর জন্য। যে থার্ড ইউনিট টেস্ট বা তোমাদের যে ফাইনাল এক্সাম, সেইখানের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর সমাধান নিয়ে তোমাদের অলরেডি 18 নম্বর চ্যাপ্টার বৃত্তের ক্ষেত্রফল চলছিল। সেই চ্যাপ্টারের অলরেডি আমার পার্ট 1 বা বেসিক পার্ট অলরেডি দুটো পার্ট দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তোমাদের একটাই কথা বলবো, একটু রিকোয়েস্ট করব তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে আমার এই ভিডিওটা দেখো, বিকজ আজকে আমি বোর্ডে করাতে পারলাম না একটু অসুবিধার জন্য। তো খাতায় সুন্দর করে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ভালো করে ভিডিওটা দেখো। আর দেখে যদি উপকৃত হও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, ঠিক আছে? চলো আর সময় নষ্ট করবো না, শুরু করা যাক আজকের অঙ্ক। প্রথমেই চলে আসবো, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, অলরেডি আমাদের 1, 2, 3, 4, 5 অবধি হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে, ঠিক আছে? 6 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে যে পলাশ, কি বলেছে? পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে, ঠিক আছে, যাদের ব্যাসার্ধের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রে দুটি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি বা অনুপাত লিখি। তাহলে আমাদের যে 6 নম্বর প্রশ্নটা দিয়েছে, ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে? যে আমাদের যে 6 নম্বর প্রশ্নটা দিয়েছে, দুজন, একজন হচ্ছে কি পলাশ আর একজন পিয়ালি। ধরো আমি ধরলাম এটা পলাশ একটা বৃত্ত এঁকেছে আর পিয়ালি একটা বৃত্ত এঁকেছে। পিয়ালিটা একটু বড় হবে, কেন যেহেতু এর ব্যাসার্ধ 5 বলেছে আর এর ব্যাসার্ধ বলেছে কত? পলাশের ব্যাসার্ধ বলেছে 4। কিন্তু দুজনকে 4 সেমি 5 সেমি বলেনি, ইস্টু আকারে দিয়েছে। কিরকম দিয়েছে? 4:5 আকারে দিয়েছে। তো যখন ইস্টু আকারে দেবে তখন আমরা কিন্তু ডাইরেক্ট 4 আর 5 ধরে নিতে পারবো না। তখন আমরা এইভাবে লিখে নেব যে ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে কি 4x ও 5x সেমি, ঠিক আছে? ধরে নিলাম। এরপরে লিখবো আমাদের যেটা জানতে চেয়েছে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লিখব প্রশ্নানুসারে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। তো তোমরা একটু ভালো করে জানো, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা শিখে গেছো, পাই আর স্কোয়ার। একটাকে আমি R1 ধরলাম আর একটাকে আমি R2 ধরলাম, ঠিক আছে? R2 স্কোয়ার। তুমি এটাকে পলাশ ধরো আর এটাকে পিয়ালি ধরো। তাহলে পলাশেরটা কি বলেছিল? পলাশেরটা বলেছিল 4 আর ওটা আমরা ধরে নিয়েছিলাম 4x। তাহলে আমরা পাই যেমন আছে লিখবো, আর R1 এর জায়গায় আমরা 4x এর স্কোয়ার করবো, ঠিক আছে? ইন্টু যেমন আছে এখানটা ইন্টু চিহ্ন দিয়ে দেবো, যেমন ইস্টু আছে ইস্টু দেবো, পাই যেমন আছে দেবো, ইন্টু R2 মানে 5x এর স্কোয়ার। এবার আমরা কি করব, এই যে ইস্টু রয়েছে না, ইস্টুটাকে আমরা বাইতে কনভার্ট করব। পাই 4 এর স্কোয়ার কত হয়? 16, আর x এর স্কোয়ার হবে। এখানে পাই যেমন আছে 5 এর স্কোয়ার 25, x এর স্কোয়ার হবে, x এর স্কোয়ার করলে x স্কোয়ার হবে। এবার পাই কেটে দাও, x স্কোয়ার কেটে দাও। আর কি কোনো কিছু কাটা যাচ্ছে? না, যাচ্ছে না। তাহলে আমরা এবার কি লিখবো? 16:25। তাহলে আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল। আমাদের দেখো এটাই বার করতে বলেছিল, ভালো করে অঙ্কটা লাস্টে দেখো, বলেছে বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি লিখবো? 16:25, ঠিক আছে? উত্তরটা তোমরা কিন্তু লিখে নিও যে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? বৃত্তাকার ক্ষেত্র দুটি ক্ষেত্রফলের অনুপাত বলে এই যে অ্যান্সারটা বেরিয়েছে 16:25, এটা তোমরা করে নিও। বুঝতে পারলাম? কিচ্ছু না, ব্যাসার্ধটা ইস্টুতে দিয়েছিল, আমরা 4x 5x ধরে নিলাম। আর ক্ষেত্রফলের অনুপাত, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার, কিন্তু যেহেতু দুবার আর হবে তাই একটা আরকে R1 ধরলাম, একটাকে R2 ধরলাম, ঠিক আছে? R1টাকে আমরা 4x বসালাম, R2কে আমরা 5x বসিয়েছি, বাস, আর কিচ্ছু না। এবার পাই যেমন ছিল 4x স্কোয়ার 16, x স্কোয়ার, পাই যেমন ছিল 5 এর স্কোয়ার 25, x স্কোয়ার। এবার ইস্টু থেকে বাই হয়, কাটাকুটি করে আমরা 16:25 পেয়ে গেছি। বলো বুঝতে পারলাম কিনা? বুঝতে পেরে গেছি। এবার আমরা চলে আসবো 7 নম্বর অঙ্কে। চলো 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখবো। 7 নম্বর অঙ্ক বলেছে সুমিত ও রেবা একটি একই দৈর্ঘ্যের, ভালো করে শোনো, সুমিত আর রেবা একই দৈর্ঘ্যের দুটো তামার তার এনেছে। একই দৈর্ঘ্য মানে তাদের দৈর্ঘ্যটা এক।
সুমিত ওই তারটিকে বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে মানে এদের দুজনের ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। এদের দুজনে কি জানতে চেয়েছে? ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তো চলো আগে শুরু করি। আচ্ছা, প্রথম দুটো ক্যারেক্টার আছে, আগে দাগ নম্বর দিয়ে নিই। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। দুজন ক্যারেক্টার কে কে ছিল? সুমিত ছিল, ঠিক আছে, সুমিত ছিল। আর কে ছিল? এই হলো সুমিত আর এই হলো রেবা, ঠিক আছে, সুমিত আর রেবা। তাহলে সুমিত কি তৈরি করেছে? আয়তক্ষেত্র তৈরি করেছে, ঠিক আছে, আয়তক্ষেত্র তৈরি করেছে। আর রেবা কি তৈরি করেছে? একটা বৃত্ত তৈরি করেছে। আচ্ছা, এবার এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে, মানে লেন্থটা বলেছে হচ্ছে তোমার 48 সেমি আর প্রস্থ বলেছে 40 সেমি, ঠিক আছে। আর রেবার যে বৃত্তটা করেছে তার কিন্তু কিছুই বলে দেয়নি, তার কোনো কিছু বলে দেয়নি, ঠিক আছে। খালি এটুকু বলেছে এই যে সুমিত যে আয়তক্ষেত্র তৈরি করলো যে তারটা দিয়ে, তার দৈর্ঘ্য, আর রেবা যে বৃত্তটা তৈরি করলো তার দৈর্ঘ্যটা, মানে যে তার দিয়ে তৈরি করেছে তার দৈর্ঘ্যটা সেম। আমি আবারও একটা কথা বলছি, ভালো করে শোনো। এই ধরো একটা লম্বা তার, এটাকে বেঁকিয়ে একটা আয়তকার তৈরি করলো সুমিত, আয়তক্ষেত্র তৈরি করলো। আর রেবা এই তারটাকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো, মানে দৈর্ঘ্যটা একটা তারের যে দৈর্ঘ্য সেম। একজন আয়তকার তৈরি করেছে বা আয়তক্ষেত্র তৈরি করেছে আর একজন বৃত্ত তৈরি করেছে। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। আর প্রশ্ন করেছে এই দুটো মানে বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে, বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে। তো আমি ধীরে ধীরে করছি। প্রথমে আমি আয়তক্ষেত্রটা দিয়ে স্টার্ট করব। লিখব আয়তক্ষেত্রের বা তোমরা এটাও লিখতে পারো, যেহেতু বইতে আয়তকার চিত্র দেওয়া রয়েছে, তাহলে লিখবো আয়তকার চিত্রের দৈর্ঘ্য। আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত বলেছে? এই দেখো 48 সেমি, 48 সেমি লিখলাম। তারপরে কি লিখবো? আয়তক্ষেত্রের বা আয়তকার চিত্রের প্রস্থ কত রয়েছে? 40 সেমি, মানে 40 সেমি। এবার আমরা যেটা বার করবো আয়তক্ষেত্রের বা আয়তকার চিত্রের পরিসীমা। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কারা কারা জানো? অবশ্যই কমেন্ট করো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 বসালাম, দৈর্ঘ্য কত? 48 আছে, 48 বসালাম। প্রস্থ কত আছে? 40 আছে, 40 বসালাম। 40 আর 48কে যোগ করলে হবে 88। কত হবে? 88। আর দুটোকে গুণ করলে 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16, 176 সেমি, 176 সেমি। বুঝতে পারলাম? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বার করে ফেললাম। এবার আমরা বার করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে লিখবো আয়তক্ষেত্র বা আয়তকার চিত্রের ক্ষেত্রফল। কি লিখবো? আয়তকার চিত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখি কারা কারা পারো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখো আমরা ছবিতে করেছিলাম 48, তাহলে সেইটাই বসাবো, দৈর্ঘ্য 48। আর প্রস্থ কত? 40 সেমি ছিল, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করি, 4 8 4 32, হাতে 3, 4 4 16, 17 4 4 16, ঠিক আছে, 17 18 19, আর এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে 1920। আর এটা কিন্তু সেমি স্কোয়ার হবে, মানে বর্গ সেমি স্কোয়ার হবে, ঠিক আছে, মানে বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাই এটা সেমি স্কোয়ার হবে, কিন্তু পরিসীমার ক্ষেত্রে কিন্তু এটা সেমিই থাকবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের প্রথম কাজ ছিল আয়তকার চিত্র নিয়ে, তার দৈর্ঘ্য জানতাম বসিয়ে দিয়েছি, প্রস্থ জানতাম বসিয়ে দিয়েছি, পরিসীমা বার করে নিয়েছি, আর ক্ষেত্রফলও বার করে নিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে একটা তার, এই ধরো এই তারটা দিয়ে যে আয়তক্ষেত্র তৈরি করা হলো আর এই যে বৃত্ত তৈরি করা হলো, তাহলে এই একটা যে তার নিয়েছে তার দৈর্ঘ্য, মানে আয়তক্ষেত্র যে তৈরি করলো যে তারটা দিয়ে তার দৈর্ঘ্য, আর বৃত্ত যে তৈরি করলো যে তার দৈর্ঘ্য সেম, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমা তো সেম হবে। আয়তক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমা তো সেম হবে। আরে বাবা, এই ধরো তারটা আমি ধরলাম, আমি কথা শোনো, তারটার ওইখানে তো পরিসীমা বাড়ি করে নিয়েছি, মানে 176 সেমি। তাহলে 176 সেমি যদি তারটা দিয়ে এই আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে 176 সেন্টিমিটার তার দিয়েই তো বৃত্তটার পরিধিটা করা হয়েছে, মানে বৃত্তটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, কথাটা লিখে নিই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। বৃত্তের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা, সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের
পরিসীমা। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে বৃত্তের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সেম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা তো আমরা জানি কত, 176, আর সেটা আর বৃত্তের পরিসীমা সেটাই, বৃত্তের পরিসীমার সাথে 176। তাহলে বৃত্তের পরিসীমা যা, আয়তক্ষেত্রের পরিসীমাও তাই। এবং তাহলে বৃত্তের পরিসীমাটা কত, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি, তাহলে বৃত্তের পরিসীমা তাই হবে 176 সেমি, 176 সেমি। আচ্ছা, বৃত্তের পরিসীমার ফর্মুলা কি ছিল গো? বৃত্তের পরিসীমা বা পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, লিখি না? তাহলে 2πr 176, এখান দিয়ে আমরা আর এর মানটা বার করে নেব। তাহলে লিখবো 176 ইন্টু পায়ের মান 22/7, বাম দিক থেকে ডান দিকে যখন আসবে সেটা উল্টে যাবে, 22/7 উল্টে গিয়ে 7/22 হবে। আর এখানে 2 ছিল, 2 এর নিচে কিছু নেই মানে 1, এ পাশে এসে 1/2 হবে। এবার তাহলে একটু কাটাকুটি করা যাক। দেখো 11 দুগুণে 22, 11 দুগুণে 22, আর এখানে 11 1 11, 11 6 66, ঠিক আছে? 2 দিয়ে 2 8 16, আবার 2 দিয়ে 2 4 8, তাহলে 7 4 28, 7 4 হবে 28। তাহলে আর এর যে মান বেরোলো সেটা কত সেন্টিমিটার বেরোলো? 28 সেন্টিমিটার বেরোলো। কত সেন্টিমিটার বেরোলো? 28 সেন্টিমিটার বেরোলো। বুঝতে পারলাম? তাহলে আমি আবারও বলে দিচ্ছি, বৃত্তের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সেম। তাহলে বৃত্তের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 176, লিখে দিলাম। এবার বৃত্তের পরিসীমা বা পরিধির ফর্মুলা কি? 2πr ইকুয়াল টু 176। আর কে বাঁ দিকে রাখলাম, বাম দিকের গুলো ডান দিকে নিয়ে কাটাকুটি করে আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা যেটা বার করব বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল চলো করা যাক। চলো লিখি বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কারা কারা জানো? বলো বলো বলো। πr স্কোয়ার, পায়ের মান কত? 22/7, আর স্কোয়ার আর একটু আগেই বার করেছি 28 স্কোয়ার, আর ব্যাসার্ধ যেটা আমরা একটু আগেই বার করেছি, দেখো এই যে 28 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 28 সেন্টিমিটার, তাহলে 28 স্কোয়ার মানে কি? 28কে আমরা দুবার লিখবো, ঠিক আছে? তাহলে 7 4 28, তাহলে কত হলো? 22 × 4 × 28। তাহলে যদি একটু গুণ করো তোমরা দেখতে পাবে 22 আর 4 88, 88 × 28। তাহলে 88 আর 28কে আমি সাইডে গুণ করে দেখাচ্ছি। 8 8 64, হাতে 6, 8 8 64, 6 70, ইন্টু 8 2 16, হাতে 1, 8 2 16, 1 17। তাহলে যোগ করলে হবে 4 6 4 2 2464, 2464। আর একবার গুণ করছি, 8 8 64, হাতে 6, 8 8 64, 25 7 70, 8 2 16, হাতে 1, 8 2 16, 1 17। তাহলে 4 6 7 7 14, হাতে 1 2। বুঝলাম? তাহলে হয়ে গেল কত অ্যান্সার? 2264, 2464। আর এটাও কিন্তু সেমি স্কোয়ার হবে, যেহেতু ক্ষেত্রফল বার করছি, এটা কি হবে? সেমি স্কোয়ার হবে। তাহলে 2464। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বেরোলো? 2464। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছিল 1920। তাহলে এটা বেরোলো 1920, আর ওটা বেরোলো 2464। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছিল? আমাকে প্রশ্নে যেটা বলেছিল, দেখো প্রশ্নে কি বলেছিল, সাথের প্রশ্নটা কি বলেছিল, যে আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? তাহলে অবশ্যই বৃত্তেরটাই সঠিক উত্তর হবে। তাহলে চলো লিখে দিই অ্যান্সারটা হবে লিখবো রেবার তৈরি বৃত্তে, রেবার তৈরি বৃত্তে বেশি জায়গা, রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে, জায়গা জুড়ে থাকবে। বুঝতে পারলাম? তাহলে দুজনের কি বার করলাম? ক্ষেত্রফল বার করলাম। ক্ষেত্রফল বার করে আমরা বুঝে গেলাম যে রেবার তৈরি যে বৃত্তটা তৈরি করা হবে তার যে এরিয়া বা ক্ষেত্রফল সেটা বেশি থাকবে, মানে সে বেশি জায়গা জুড়ে অবস্থান করবে। তাহলে বুঝতে পারলাম? চলো আমরা এবার চলে আসবো নেক্সট অঙ্ক, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসি। দেখো নেক্সট অঙ্ক কি? নেক্সট অঙ্ক আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কিন্তু খুব ভালো করে পড়বে, দারুণ অঙ্ক আছে। বলেছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবে, একটা অ্যাথলেটিক ক্লাবের নাম, আয়তকার মাঠের মাঝখানে, দেখো একটা চিত্র আছে, আয়তকার মাঠের মাঝখানে, ঠিক আছে, একটি বৃত্তাকার জলাশয় আছে। এটা একটা বৃত্তাকার জলাশয় যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, বলেছে। আচ্ছা, আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার বলেছে, এবং প্রস্থ 42 মিটার, দেখো প্রস্থ 42 মিটার বলেছে, ঠিক আছে? জলাশয় বাদে আয়তকার মাঠের ফাঁকা জায়গায়, আচ্ছা মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে হিসাব করি। ঠিক আছে, আমি আগে ছবিটা ভালো করে আঁকছি খাতায়, তোমরা দেখো।
দেখো ভালো করে দেখবে, আমি ছবিটা আঁকবো। একটা আয়তকার মাঠ আঁকি, একটা আয়তকার অ্যাথলেটিক ক্লাবের মাঠ, একটা আয়তকার মাঠ এঁকেছি, ঠিক আছে। দৈর্ঘ্য 60 বলেছে, 60 লিখে দিয়েছি। 60 মিটার বলেছে, প্রস্থ 42 মিটার বলেছে, লিখে দিয়েছি। মাঝে একটা জলাশয় আছে, ঠিক আছে। জলাশয়ের কি বলে দিয়েছে? ব্যাসার্ধ বলে দিয়েছে 14 মিটার। জলাশয়ের 14 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে। খুব ভালো কথা। এবার আমাকে একটা একটা করে কাজ এগোতে হবে। সবার প্রথম তুমি একটা কাজ করো, সবার প্রথম তুমি এই পুরো আয়তকার ক্ষেত্রফলটা বার করো, পুরো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করো। তাহলে লিখি, এটা কি ছিল? মাঠ ছিল, তাই তো। তাহলে লিখি আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল। ডাইরেক্ট করছি, দৈর্ঘ্য প্রস্থ লিখে আর এর করছি না, লাইন বাড়াচ্ছি না। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের, মাঠের ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমরা জানি 60, প্রস্থ আমরা জানি 40। দুটোকে গুণ করলে দেখো 6 আর 4 কত? 24, দুটো শূন্য আছে, 2400। আর মিটার যেহেতু আছে তাই এটা হবে মিটার স্কোয়ার, ঠিক আছে, মানে বর্গ মিটার যেটাকে বলা হয়। হয়ে গেল। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমরা যেটা করব, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল করব। আচ্ছা সরি, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার জলাশয়, এটা তালপেশ আছে, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল। আচ্ছা এটা একটা বৃত্ত, এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা আগে সেটা লিখবো। পাই আর স্কোয়ার, পায়ের মান 22/7। আচ্ছা আর স্কোয়ার, আর মানে তো ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধ বলেই দিয়েছিল 14, তাহলে এটাকেই 14টাকে আমরা আর বলে লিখে রেখে দিই এখানে। তাহলে 14 সেমি ব্যাসার্ধ হলে তাহলে কি হবে? 14 স্কোয়ার হবে, 14 স্কোয়ার। তাহলে হবে 22/7 ইন্টু 14 স্কোয়ার, মানে 14 ইন্টু 14, ঠিক আছে। 14 স্কোয়ার, 14 ইন্টু 14 হয়ে গেল। এবার কাটাকুটি করি, 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে 22 দুগুণে হচ্ছে 44 ইন্টু 14, তাহলে 44 আর 14 এর মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কত হবে? 4 4 16, হাতে 1 4 16 একে 17, 1 4 4, 1 4 4, তাহলে কত হলো? 6, 7 আর 4 11, হাতে 1 5 6, 616, আর এটাও কিন্তু মিটার স্কোয়ার হবে যেহেতু ক্ষেত্রফল বার করছি, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, পুরো আয়তকার মাঠটার ক্ষেত্রফলও পেয়ে গেছি, আর এই যে জলাশয়টা রয়েছে তারও ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এই যে বাকি যে জায়গাটা যেখানে ঘাস লাগাবার কথা আছে, ঠিক আছে, এটা বার করব কি করে? এই পুরো ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, একদম ইজি প্রসেস। তাহলে চলো লিখবো আয়তকার, বা এরকম ভাবে লেখো, জলাশয় সহ মাঠটির ক্ষেত্রফল, জলাশয় সহ মাঠটির ক্ষেত্রফল মাইনাস জলাশয়ের ক্ষেত্রফল, ঠিক আছে, জলাশয়ের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে কি লিখলাম? জলাশয়ের সহ মাঠটির ক্ষেত্রফল মাইনাস জলাশয়ের ক্ষেত্রফল। তাহলে জলাশয় সহ পুরো মানে কি? পুরো মাঠটার ক্ষেত্রফল ছিল, তাহলে 2400 মাইনাস, ঠিক আছে, 2400। আচ্ছা 1 সেকেন্ড, একটা মিস্টেক একটু করেছি, একটু ভালো করে দেখো। এখানে প্রস্থ কিন্তু 42 ছিল, এখানে প্রস্থ 42 ছিল। তাহলে 60 ইন্টু 42 করলে হবে 0, 6 দুগুণে 12, 4 0 0, 6 4 24, তাহলে 0 2 5 2, মানে 2520 হবে। এটা হবে 2520। তাহলে আরেকবার বলে দিই, আয়তকার মাঠের ক্ষেত্রফলে দৈর্ঘ্য 60 ছিল, প্রস্থ 42 ছিল, 60 আর 42 এর গুণফল হবে 2520। তাহলে জলাশয় সহ মাঠটির ক্ষেত্রফল হবে 2520 মাইনাস জলাশয়ের ক্ষেত্রফল যেটা বেরিয়েছে আমাদের 616। তাহলে বিয়োগ করি, 2520 মাইনাস 616, তাহলে বিয়োগ করলে হবে 4091, তাহলে 1904, ঠিক আছে। এবার যেহেতু ক্ষেত্রফল বার করছি, মানে এটাও মিটার স্কোয়ারই হবে, এটাও মিটার স্কোয়ার হবে। এটা রাফ ছিল, এরকম করে দিলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এবার যেটা আমাদের করতে বলেছে, তাহলে বাকি জায়গাটা কতটা হয়ে গেল? বাকি জায়গাটা আমরা পেয়ে গেলাম 1904 বর্গমিটার। এবার 1 বর্গমিটার 75 টাকা লাগবে বলেছে ঘাস লাগাতে, তাই তো? ঘাস লাগাবে বলেছিল,
দেখো এখানে বলেছে ঘাস লাগাতে বলেছে, এই দেখো এখানে বলেছে বাকি জায়গায়, দেখো বাকি জায়গায় ঘাস লাগাতে বলেছে। তাহলে লিখি, এখানে লিখবো 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয়, খরচ হয় 75 টাকা, ঠিক আছে। আর আমাদের কত বর্গমিটার করব? 1904, তাহলে লিখবো 1904 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় বলে 1904 ইন্টু 75। তাহলে করে দিই, তাহলে কত হবে? 1904 ইন্টু যদি 75 আমরা করি তাহলে 5 4 20, 2 5 9 45, হাতে 4, 5 1 5, 6 7 8 9, তাহলে হয়ে গেল 9520। 7 4 28, হাতে 2 2, 7 9 63, হাতে 6, 7 1 7, 8 9 10 11 12 13। তাহলে যোগ করে দেখো কত হচ্ছে, যোগ করে বেরোচ্ছে 0 10, এখানে 1 8, 9 আর 3 12, হাতে 1 4 আর 1, তাহলে হচ্ছে 1,42,800, 1,42,800 টাকা। আবার বলছি 1,42,800 টাকা, 1,42,800 টাকা, 1,42,800 টাকা। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি হলো? তাহলে আমাদের বেরিয়ে গেল কত, যে এত টাকা আমাদের লাগবে, ঠিক আছে। আমাদের জিজ্ঞেস করেছিল যে কত টাকা মোট খরচ হবে, 1,42,800 টাকা। আমি অঙ্কটা একবার রিক্যাপ করে দিচ্ছি ছোট্ট করে। আমাদের আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছিল, প্রস্থ বলে দিয়েছিল, সেখান থেকে আমরা কি করেছিলাম, ক্ষেত্রফলটা বার করে নিয়েছিলাম। তারপরে জলাশয়ের ব্যাসার্ধ বলেছিল, সেখান থেকে জলাশয়ের ক্ষেত্রফলটা বার করে নিয়েছিলাম। তারপরে আমরা কি করেছিলাম, জলাশয়ের ক্ষেত্রফলটা বার করে নিয়েছিলাম এবং জলাশয় সহ মাঠটির ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফল বাদ দিয়ে বাদ বাকি যে ফাঁকা জায়গাটা পেয়েছিলাম, ফাঁকা জায়গা, সেইটাকে কি করলাম, 1 বর্গমিটার ঘাস লাগাতে 75 টাকা খরচ হলে এত বর্গমিটার ঘাস লাগাতে কত খরচ হবে বলে গুণ করে আমরা দেখলাম 1,42,800 টাকা খরচ হলো, ঠিক আছে। চলো, হয়ে গেল 8 নম্বর সাম। চলে আসবো এবার আমরা 9 নম্বর সামে। চলে আসবো আমরা 9 নম্বর সাম। কি বলেছে একটু 9 নম্বর সামটা ভালো করে একটু পড়বো তোমাদের সামনে। বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি এত মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করি। তাহলে সবার প্রথম আগে আমি ছবিটা আঁকি। কি হয়েছে, একটা ক্লাব রয়েছে, মানে পার্ক রয়েছে, ঠিক আছে। এই একটা বৃত্তাকার পার্ক রয়েছে। কেমন রয়েছে পার্কটা? বৃত্তাকার পার্ক রয়েছে, ঠিক আছে। এবং বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। পরিধি বরাবর কি হয়েছে, বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। আমি যদি একটু চওড়া রাস্তা 7 মিটারে করি, ঠিক আছে, 7 মিটারের চওড়া রাস্তা করলাম, তাহলে এটার ডিস্টেন্স কত বলেছে, 7 মিটার বলেছে। কত মিটার বলেছে? 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। এইগুলো হচ্ছে রাস্তা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাস্তা বলেছে। আর কি বলেছে, আর বলেছে যে বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। 352 মিটার হচ্ছে কি বলেছে, পরিধি বলেছে, ঠিক আছে। পরিধি 52 বলেছে, 352 মিটার। এবং রাস্তাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে এবং প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে বাঁধাবে কত টাকা খরচ পড়বে, এই কথাটা আমাকে বলেছে। আরেকবার বলে দিই, এটা একটা বৃত্তাকার পার্ক, পার্কের বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা আছে এবং বৃত্তের পরিধি বলে দিয়েছে 352 মিটার। তোমাকে জানতে চেয়েছে এই যে রাস্তাটা রয়েছে, এই যে রাস্তা, এই যে এইটুকু যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফলটা বার করতে বলেছে এবং প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে বাঁধাতে মোট কত টাকা খরচ হবে এটা তোমাকে বার করতে বলেছে। তো আমি ধীরে ধীরে আস্তে আস্তে এগোই। আমরা দেখো বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ জানি না, তাহলে ধরি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ, বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ 8 মিটার ধরে নিলাম। আচ্ছা, এবার আমাদের দেখো একটা জিনিস দেখো, 352 মিটার এটা কি বলেছিল, পরিধি বলেছিল না। তাহলে লিখি প্রশ্নানুসারে বৃত্তাকার পার্কের পরিধি, বৃত্তাকার পার্কের পরিধি কত, 352। বৃত্তাকার পার্কের পরিধির ফর্মুলা কি, 2πr 352। আচ্ছা, 8টা আমরা জানি না, বাঁদিকে রাখলাম, 352 করলাম, 2টা এপাশে এলে 1/2 হয়ে যাবে, আর পায়ের মান 22/7, কিন্তু ডান দিকে এলে 7/22 হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু জানতে হবে। 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 1 2, 2 7 14, 2 6 12,
2 1 2 2 5 2 7 14 2 6 12। আচ্ছা এবার যদি আমরা 2 দিয়ে কাটি 11, এটা 2 দিয়ে কাটলে 2 8 16, 2 8 16, 11 দিয়ে 11 8 88, 7 8 56। তাহলে আর এর মান যেটা বেরোলো সেটা বেরোলো আমাদের 56 মিটার। আর এর মান কত বেরোলো? 56 মিটার। তাহলে আমাদের বৃত্তের পরিধি থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা ব্যাসার্ধ পেয়েছি, কিন্তু এই আর এর যে ব্যাসার্ধ সেটা কতটা জানি? এদিকে তাকাও, এই কেন্দ্র থেকে ভালো করে শুনবে, এই কেন্দ্র থেকে এই প্রথম যে বৃত্তটা ছিল মানে রাস্তা ছাড়া, রাস্তা বাদে এতটা কত হলো? 56 মিটার হলো। কিন্তু এদিকে আরো কত এক্সট্রা ছিল? এদিকে ছিল কত? এদিকটা ছিল 7। তাহলে যদি আমি পুরোটা ধরি, আমি ধরো এই কেন্দ্র থেকে পুরোটার ব্যাসার্ধকে ধরি, তাহলে পুরোটার ব্যাসার্ধ কত হবে বলো তো? তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, তাহলে পুরো পার্কের রাস্তা সহ বলে কথাটা লেখো, রাস্তা সহ লেখো, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 56 + 7। তাহলে 56 + 7 হচ্ছে কত হবে? 63 মিটার। 63 মিটার বলতে পারলাম রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 63 মিটার। এত অবধি হয়ে গেল। এবার লিখবো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে ভালো করে শোনো, এটা তো পুরো রাস্তা সহ আমরা কি করলাম? রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা বার করলাম। এবার লিখছি রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। ঠিক আছে, রাস্তা বাদে যদি পার্কের ক্ষেত্রফল বার করি, ফর্মুলা কি? πr²। আচ্ছা, পায়ের মান 22/7। এইখানেই গন্ডগোল হয়ে যায় প্রচুর ছেলে পেলে। r² জায়গায় তারা 63 লিখে ফেলে। একদম না, এটা কিন্তু রাস্তা সহ আছে, আর আমি বার করছি রাস্তা বাদে। তাহলে এটা তোমরা কিন্তু রাস্তা বাদে যে ব্যাসার্ধ সেটা 56, সেটা কত? 56। তাহলে 56² মানে 56 × 56, 7 8 56। তাহলে গুণ করি, তাহলে 22 আর 8, 8 2 16, হাতে 1, 8 2 16, 176। 56-র সাথে 176কে এবার গুণ করবো। 176কে যদি গুণ করি তাহলে কত হবে? 6 6 36, সাথে 3 5 6 30, 1 3 32 33। আচ্ছা, 7 6 7 42, সাথে 4 5 7 25, 36 7 8 39। আচ্ছা, 6 5, তাহলে হবে 6 5 10 8 18, হাতে 1 9, তাহলে কত হবে? 9856। এটা কিন্তু ক্ষেত্রফল হলো, এটা হবে মিটার²। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু রাস্তা বাদে, মানে এইটার ক্ষেত্রফল বের করলাম, এই যে ভেতরেরটা, এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফলটা আমি বার করলাম। ঠিক আছে, এবার পুরোটার ক্ষেত্রফল বার করব, পুরোটার ক্ষেত্রফল। তাহলে কি লিখবো? লিখবো রাস্তা সহ, লিখবো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কি হবে? πr²। পায়ের মান 22/7, r²। এখানে কিন্তু এবার আর বলতে 63টাকে ধরবো, রাস্তা সহ যেটা। ঠিক আছে, তাহলে 63 × 63 হবে। এবার 7 নং 63। এবার একটু যদি গুণ করি, 9 2 18, হাতে 1, 9 2 18, 1 19, 198। 22 আর 9-এর গুণফল 198, আর তার সাথে 63 গুণ করবো। 8 3 24, হাতে 2, 3 নং 27, 28 29, 2 3 4 5, 6 8 4 48, হাতে 4, 6 নং 54, 55 56 57 58, হাতে 5, 6 কে 6, 7 8 9 10 11। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4 7 9 5 14, হাতে 1 2 1। তাহলে 12,474, 12,474 মিটার²। তাহলে আমাদের রাস্তা সহ এবং রাস্তা বাদে ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফলের রাস্তার ক্ষেত্রফল যদি শুধু বার করতে যাই তাহলে কি করব? রাস্তার ক্ষেত্রফলটা যদি বার করতে যাই, ভালো করে শুনবে, রাস্তার যদি শুধু রাস্তার ক্ষেত্রফলটা বার করতে যাই, শুধু এই রাস্তার ক্ষেত্রফলটা যদি বার করতে যাই, তাহলে কি করব? পুরোটার ক্ষেত্রফল, পুরো রাস্তা সহ পুরো ক্ষেত্রফল থেকে শুধু এই যে ভেতরের ক্ষেত্রফলটাকে বিয়োগ করব, মানে রাস্তা বাদে ক্ষেত্রফলটাকে বিয়োগ করব। কি বললাম? পুরো ক্ষেত্রফল থেকে এই রাস্তা বাদে ক্ষেত্রফল যেটা, সেটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে রাস্তা সহ যে ক্ষেত্রফল আছে 12,474 মাইনাস রাস্তা বাদে যেটা আছে 9,856। ঠিক আছে, এই বর্গমিটারটাকে লেস করব। লেস করলে আমাদের কি হয়ে যাবে? 2,618 মিটার² হয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল পেরিয়ে গেল, তাহলে বিয়োগ করলে হবে 2,618। ঠিক আছে, তোমরা চাইলে মুখে মুখেই করতে পারো। ঠিক আছে, তোমরা মুখে মুখে চাইলে করতে পারো, বা তোমরা যদি অসুবিধা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 12,474, 9,856, 12 14, 14 থেকে 6 গেলে 8, এখানে 1 এলো, এখানে 1, 7 থেকে 6 গেলে 1, 14 থেকে 12, 14 থেকে 8 গেলে 6, এখানে 1 10,
12 থেকে 10 গেলে 2, এখানে 1, তাহলে 2618 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল, এটা বেরিয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। এবার বলেছিল 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হয় 20 টাকা। আর আমাদের কত বর্গমিটার বেরোলো, কত বর্গমিটার বেরিয়েছে দেখো এখানে 2618। তাহলে লিখি 2618 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হবে 20 ইন্টু 2618, ঠিক আছে, 2618। তাহলে 2618 তার সাথে 20 গুণ করি, তাহলে চলো করা যাক। 1 2 3 4টে 0, 6 2 8 16, হাতে 1 2 1 2 3, 6 2 12, হাতে 1 2 2 4 1 5, তাহলে যোগ করলে হবে 0 6 3 2 5, তাহলে কত হচ্ছে 52,360, 52,360 টাকা, 52,360 টাকা। এটা রাফ আকারে থাকলো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আজকের আমাদের অঙ্ক। তো যাই হোক, বুঝতে পারলাম তো, আশা করি 1 বর্গমিটার রাস্তা করতে 20 টাকা খরচ হলে এত বর্গমিটার বাড়লো তাই গুণ হবে, বুঝতে পেরে গেছি। তাহলে মোট এত টাকা খরচ হবে। তাহলে তোমাদের পার্ট 1-এ আমাদের বেসিক পার্ট করিয়েছি, পার্ট 2-এ আমরা 1 থেকে 5 অবধি ম্যাথ করিয়েছি, আর পার্ট 2-এ 6 থেকে 9 অবধি ম্যাথ করিয়েছি। তো প্লিজ এই 3টে ভিডিও তোমরা অবশ্যই দেখো, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। তবে নেক্সট ডে থেকে আবার চেষ্টা করবো বোর্ডেই অঙ্ক করানোর, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।